আচ্ছা, প্রসেস সিঙ্ক্রোনাইজেশন আমরা আগে ফার্স্ট বুঝবো প্রসেস সিঙ্ক্রোনাইজেশন কাকে বলে, তারপরে দেখবো প্রসেস সিঙ্ক্রোনাইজেশন প্রবলেমটাকে সলভ করবো কি করে। তাহলে এইটা হচ্ছে বেসিক আমাদের এরিয়া। আচ্ছা, সিঙ্ক্রোনাইজেশন মানে বেসিক্যালি আমরা যেটা মেইন বলতে চাই সেটা হচ্ছে যে অনেকগুলো প্রসেস যখন পরপর হবে তখন একটা একটা সিকোয়েন্স বেসিক্যালি আমাদের মেনটেন করতে হয়। যদি কোনো কারণে সেই সিকোয়েন্সটা ব্রেক করে তাহলে কিন্তু ফাইনাল আনসার বা ফাইনাল যে রেজাল্ট আমি পাচ্ছি সেই রেজাল্টটা কিন্তু স্যাটিসফাই নাও করতে পারে। দ্যাট ইজ অ্যাকচুয়ালি সিঙ্ক্রোনাইজেশন। সিঙ্ক্রোনাইজেশন ধরি আমরা এরকম একটা সহজ উদাহরণ দিই, ধরো এরকম বলছি যে একটা অ্যাকাউন্ট আছে যেটা হচ্ছে জয়েন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে, এবং সেখানে দুজন মিলে একটা অ্যাকাউন্ট জয়েন্টলি ওপেন করা আছে এবং এখানে দুটো একজন ট্রানজাকশনটা কমপ্লিট করে দিয়ে এটিএম কার্ড দিয়ে, আর একজন হয়তো কি বলে চেক দিয়ে। তাহলে এরকম হতে পারে যে একজন করেছে কি যে অ্যাকাউন্ট থেকে একটা টাকা উইথড্র করছে ইউজিং চেক, এটা সাপোজ আমি ধরে নিচ্ছি যে সে 1000 টাকা উইথড্রল করছে, ঠিক আছে। আর একজন এটিএম কার্ডে সে করছে কি সেও কিন্তু 1000 টাকা উইথড্রল করছে, ঠিক আছে। এবারে এই যে প্রসেসটা যে উইথড্রল প্রসেসটা আর এখানে যে উইথড্রল প্রসেসটা, এই দুটো প্রসেস দুটো ডিফারেন্ট টাস্ক বা দুটো ডিফারেন্ট প্রসেস। এরা স্যার খুব হেভি আসছে স্যার। না তাহলে আমি আরেকবার জয়েন করছি। বলছি যে খুব আলো পড়ছে মানে এটার উপরে। আপনি স্যার ছবি তুলে পাঠিয়ে দিন না, তাহলেই হবে। মানে আপনার যখন পড়া হয়ে যাবে তখন আপনি ছবি তুলে পাঠিয়ে দেবেন স্যার, পড়ানো হয়ে যাওয়ার পর। হ্যাঁ সেটা তো চারটে দেবো। স্যার এই লেখাটার উপরে না খুব আলো পড়ছে, নিয়ে লেখাটা আর কি দেখা যাচ্ছে না। না একদিন দাঁড়াচ্ছি। দেখা যাচ্ছে? না আমি আরেকবার জয়েন করছি, আমার মনে হচ্ছে ওটার জন্য প্রবলেম হচ্ছে। অরিজিৎ আছিস? স্যার মাইকটা অন করুন স্যার। হ্যাঁ আচ্ছা, ধর এখানে যেটা করছি আমরা সেটা হচ্ছে যে দুটো প্রসেস, এখানে উইথড্র করছে এখানে উইথড্র করছে। আমি ধরে নিচ্ছি এখানে যে অ্যাকাউন্ট ব্যালেন্সটা ছিল 2000 টাকা। এইবারে এ যখন 1000 টাকা উইথড্রল করছে তাহলে অ্যাকাউন্ট ব্যালেন্স হবে 1000 টাকা। আবার এখান থেকে যদি হয় তাহলে 1000 থেকে আরো 1000 বেরিয়ে গেলে জিরো ব্যালেন্স হয়ে যায়। কিন্তু যখন এও ওপেন করেছে একসঙ্গে কিন্তু লাস্ট অ্যাকাউন্ট ব্যালেন্স চলে গেছে। এবারে এই 2000 টাকা থেকে 1000 টাকা বিয়োগ করেছে করে 1000 টাকা হয়েছে, এও 2000 টাকা থেকে 1000 টাকা বিয়োগ করে 1000 টাকা দেখাচ্ছে। তাহলে আলটিমেটলি যখন ব্যাক করবে দুজনের রাইটটা, লাস্ট যে ব্যাক করলো সেইটাই কিন্তু এখানে স্টে করবে, তাহলে আলটিমেটলি ব্যালেন্স দেখাচ্ছে 1000 টাকা। তাহলে এইটা একটা কিন্তু ভীষণ বড় প্রবলেম, এটা বিশাল প্রবলেম ফর কনকারেন্সি কন্ট্রোল। যখন আমরা পরপর অনেকগুলো প্রসেস কনকারেন্টলি এক্সিকিউট করতে যাব তখন কিন্তু এটা একটা সমস্যা হয়ে দাঁড়ায়। তাহলে এই সমস্যাটাকে থেকে আমরা ওভারকাম করতে গেলে কি করতে হবে, আমাকে এমন কিছু ক্রাইটেরিয়া এর মধ্যে ইমপ্লিমেন্ট করতে হবে যাতে এই ধরনের সমস্যা তৈরি না হয়। অর্থাৎ
যদি একটা শেয়ারেবল মেমোরি থাকে তাহলে সেই শেয়ারেবল মেমোরিটা যেন একসঙ্গে দুজন অ্যাক্সেস করতে না পারে বা মোর দ্যান ওয়ান প্রসেস যেন অ্যাক্সেস করতে না পারে, কারণ মোর দ্যান ওয়ান প্রসেস যদি অ্যাক্সেস করে তাহলে এইটা একটা সমস্যা থেকে যাবে। তাহলে এই যে প্রবলেমটা, এই প্রবলেমটাকে আমরা বলছি রেসিং প্রবলেম, ঠিক আছে? তাহলে রেসিং প্রবলেম যদি আমরা ডিফাইন করি তাহলে ফার্স্ট আমরা বুঝলাম যেটা সেটা হচ্ছে সিনক্রোনাইজেশন বলতে যেটা মিন করছি আমি এই প্রসেসটা আগে হলো তারপরে এই প্রসেসটা হলো যে ওয়ান আফটার অ্যানাদার যদি হয় তাহলে কিন্তু আমার এই ধরনের সমস্যাগুলো আসার কথা নয়। কিন্তু যখনই এটা এই সিকোয়েন্সটা মেনটেন হবে না তখনই কিন্তু সমস্যাটা তৈরি হবে বা তৈরি হতে পারে। তাহলে এই হচ্ছে বেসিক্যালি আমাদের সিনক্রোনাইজেশন সমস্যা। আর এক্ষেত্রে রেসিং প্রবলেম বলে একটা প্রবলেম অ্যারাইজ করে। রেসিং প্রবলেমটা কি? এখানে নিচে নামে where two or more process or reading or writing same shared memory or data and the result depends on who run precisely where when is called as a race condition. ঠিক আছে? তাহলে মেন অবজেক্টিভটা কি এক কথায় বলতে গেলে রেস কন্ডিশনটা হচ্ছে যখন যে প্রবলেমটা আমি বললাম যখন মোর দেন ওয়ান প্রসেস যখন একটা ইয়েকে অ্যাক্সেস করতে চাইছে, একটা শেয়ারেবল মেমোরিকে অ্যাক্সেস করতে চাইছে, তখন ফাইনালি যে রেজাল্টটা থাকবে সেই রেজাল্টটা হচ্ছে লাস্ট যেটা এক্সিকিউট করবে সেরকম একটা জিনিস, সেটাই কিন্তু ফাইনালি ডেটাবেসের মধ্যে স্টোর থাকে। তাহলে যদি আমরা কনকারেন্টলি এক্সিকিউট করতে চাই এরকম বলতেই পারি আমার ফার্স্ট প্রসেসটা R1 এর মধ্যে আমি নিয়ে আসছি R1 প্লাস R2, তারপরে আমরা R3 এর মধ্যে নিয়ে আসছি R1 প্লাস R5। তাহলে এইরকম যদি হয় তাহলে এখানে ফার্স্ট প্রসেসটা হচ্ছে দুটো যোগ করছি, এখানে আমরা R1 এর মধ্যে ফাইনাল ভ্যালুটাকে স্টোর করছি। সেকেন্ড টাইম এইখানে যে R1 ভ্যালুটা আমি অ্যাক্সেস করছি and that R1 value is come from this one, তার মানে এখানে R1 মডিফাই হবার পর তারপর এখানে কিন্তু R1 আমি অ্যাক্সেস করছি এবং সেই ভ্যালুটাই কিন্তু বেসিক্যালি আমরা ইউজ করছি অ্যাজ এ ইনপুট অফ দ্য সেকেন্ড প্রসেস। তাহলে যদি আমরা কোনো কারণে এইটা সিনক্রোনাইজেশনের প্রবলেম হয় মানে আমি এইটার আগে এটা এক্সিকিউট করে ফেললাম বা এখানে ফাইনালি R1 পাওয়ার আগে আমি R1 কে রিড করে ফেললাম, তাহলে কিন্তু আমাদের একটা এরর আসবে। এটা আমরা ইয়েতেও পড়েছি একই জিনিস, কি বলে আমাদের আর্কিটেকচারও দেখেছি এক জিনিস। তাহলে এইরকম যে প্রবলেমটা এইটা কিন্তু রেস কন্ডিশন বেসিক্যালি। তাহলে যদি এরকম হয় যে এই সিনক্রোনাইজেশনে কোথাও যদি একটা এরর থাকে বা সিনক্রোনাইজেশনে কোথাও যদি কোনো প্রবলেম থাকে তাহলে ফাইনালি কিন্তু আমরা ডেটাটা পাবো না বা ভুল পাবো। দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য রেস কন্ডিশন। আমাদের মেন টার্গেটটা কি? আমাদের মেন টার্গেটটা হচ্ছে রেস কন্ডিশনটাকে আমাকে যেভাবেই হোক
বন্ধ করতে হবে, বা রেস্ট কন্ডিশনটাকে আমরা বেসিক্যালি যেটা করতে চাইছি সেটা হচ্ছে রেস্ট কন্ডিশনটা থাকলে আমাদের সমস্যা, সুতরাং আমাকে যেভাবেই হোক বা কিছু ইয়েকে ফুলফিল করে আমাকে রেস্ট কন্ডিশন থেকে বেরিয়ে আসতে হবে, বা সিনক্রোনাইজেশনাল যে প্রবলেম সেটা থেকে বেরিয়ে আসতে হবে। এই সিনক্রোনাইজেশনাল প্রবলেম করা মানে সলভ করার জন্য আমরা যেটা করি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য ক্রিটিক্যাল সেকশন। ঠিক আছে, এই ক্রিটিক্যাল সেকশনটাই হচ্ছে বেসিক্যালি আমাদের এই প্রবলেম থেকে আমাকে বার করে আনতে পারে। হোয়াট ইজ এ ক্রিটিক্যাল সেকশন? এক কথায় বলতে গেলে আগে আমি প্রথম বলে দিই, তারপর আমি ডিফাইন করছি ক্রিটিক্যাল সেকশন ব্যাপারটা কি। ক্রিটিক্যাল সেকশন ব্যাপারটা হচ্ছে আমরা অনেকগুলো এরকম প্রসেস পেতে পারি, বা একটা প্রসেস একটা টাস্কের মধ্যে অনেকগুলো এরকম ভাবে প্রসেস থাকতে পারে যারা ইন্টারলিঙ্কড। শুধু ইন্টারলিঙ্কড বললে ভুল হবে, এবং এরা একটা নির্দিষ্ট সিকোয়েন্সে এক্সিকিউট করতে পারে। কিন্তু এটা হতেই পারে যে মোর দ্যান ওয়ান প্রসেস কিন্তু সেম শেয়ার্ড মেমোরিকে অ্যাক্সেস করছে। তাহলে যদি এরকম হয় যে সেম মেমোরিকে অ্যাক্সেস করছে, তাহলে এইরকম একটা সিচুয়েশন তৈরি হলে কি করতে হবে? এরকম একটা সিচুয়েশন যদি তৈরি হয়, তাহলে ওই পুরো প্রোগ্রামটার মধ্যে একটা কোনো পার্টিকুলার পার্ট বা বেশ কিছু নাম্বার অফ প্রসেস এখানটায় থাকছে, সেই জায়গাটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে যে এই জায়গাটাতে আমার প্রোগ্রাম বা অনেকগুলো প্রসেস একই মেমোরিকে অ্যাক্সেস করছে। তাহলে সেই পোর্শনটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। করে লাভটা আইডেন্টিফাই করে লাভ যেটা আমার, সেটা হচ্ছে যখন আমি ওই পোর্শনটাকে আইডেন্টিফাই করতে পারছি, তখন ওই জায়গাতে আমি যদি 4টে ক্রাইটেরিয়াকে ফুলফিল করাতে পারি, তাহলে আমি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো। ক্লিয়ার? কিন্তু যদি ওই 4টে ব্যাপারকে যদি আমি ফুলফিল করতে না পারি, তাহলে কিন্তু আমার পক্ষে এই প্রবলেম থেকে বেরিয়ে আসা সম্ভব নয়। তাহলে সেটা কি, সেটা বলার আগে আমাকে প্রথম যেটা বলতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ ক্রিটিক্যাল সেকশন। আমি ছোট করে যেটা বললাম, ক্রিটিক্যাল সেকশন বেসিক্যালি কিন্তু একটা পার্ট অফ দ্য প্রোগ্রাম, বা আমরা বেসিক্যালি আমরা যখন টাস্ক গুলো এক্সিকিউট করবো, টাস্ক হচ্ছে বেসিক্যালি কম্বিনেশন অফ প্রোগ্রাম। তাহলে সেই প্রোগ্রামের, হ্যাঁ বলো। ক্রিটিক্যাল সেকশনের মধ্যে কি ডেডলকটাও পড়ে? ক্রিটিক্যাল সেকশনের সঙ্গে ডেডলকের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, এটা হতে পারে যে ডেডলককে ক্রিটিক্যাল সেকশন হেল্প করতে পারে, বাট ক্রিটিক্যাল সেকশন কমপ্লিটলি সেপারেট থিং। ক্রিটিক্যাল সেকশন হচ্ছে প্রসেসগুলো যেখানে লিখেছি, সেই প্রসেস একটা প্রোগ্রাম, বেসিক্যালি এক কথা বলতে গেলে এটা একটা প্রোগ্রাম। তাই সেই প্রোগ্রামের একটা অংশ, যে অংশে আমি এই প্রসেসগুলো অনেক শেয়ার্ড মেমোরিটাকে অ্যাক্সেস করছে, বা মোর দ্যান ওয়ান যখন শেয়ার্ড মেমোরিটাকে অ্যাক্সেস করছে, সেই অংশটাকে আমরা বলছি ক্রিটিক্যাল সেকশন। প্রোগ্রামের সেই অংশটাকে আমরা ক্রিটিক্যাল সেকশন বলছি, আর কিছু নয়। কিন্তু ক্রিটিক্যাল সেকশন মানে অন্য কিছু ভাবিস না, আর কিচ্ছু নয়। তাহলে ক্রিটিক্যাল সেকশনকে যদি আমাকে ডিফাইন করতে হয়, ক্রিটিক্যাল সেকশন এটা কি? সেকশন, হ্যালো স্যার। বলছে এখানে যে রেসিং প্রবলেমটা হচ্ছে, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি? হ্যাঁ শুনতে পাচ্ছি। বলছি স্যার এখানে যে রেসিং প্রবলেমটা হচ্ছে, এখানে আমরা একটা প্রসেস থেকে যে মাস্টার প্রসেস আর আরেকটা প্রসেস যদি আমরা স্লেভ প্রসেস করে দিই, তাহলে এটা কি সলভ করা সম্ভব? বুঝতে পারিনি। বলছি একটা প্রসেসকে যদি মাস্টার করে দিই, আরেকটা প্রসেসকে যদি স্লেভ করে দিই, তাহলে কি এটা মানে সলভ করা সম্ভব? ক্রিটিক্যাল সেকশনকে না না, আমি বলছি ভাবুন স্যার কি আমার দুটো প্রসেস আছে, এটা আমার সেম শেয়ার মেমোরিকে অ্যাক্সেস করতে চাইছে। আমি বলছি আমি একটা তো অ্যাক্সেস করতে দেবো না, আমি একটা প্রসেসকে যদি মাস্টার ডিক্লেয়ার করি আর আরেকটা প্রসেসকে যদি আমি স্লেভ ডিক্লেয়ার করি, তাহলে কি আমি এই কন্ডিশনটাকে কি করতে পারবো, অ্যাভয়েড করতে পারবো? আমি স্লেভ ব্যাপারটা বুঝিনি। স্লেভ বলতে কি মিন করতে চাইছিস? মাস্টার আর স্লেভ মানে বেসিক্যালি আমি আর কি বলছি, মানে কি বলবো আর কি প্রায়োরিটির কেসটা আর কি বলছি। প্রায়োরিটি আলাদা জিনিস, স্লেভ মাস্টার আলাদা জিনিস। কিন্তু প্রায়োরিটি অন্য জিনিস, স্লেভ মাস্টার অন্য জিনিস। আমি প্রবলেমটা না বুঝলে হ্যাঁ না বলতে পারছি না। মাস্টার স্লেভ বলতে আমি এখানে এক্স্যাক্টলি কি মিন করতে চাইছি? হ্যাঁ স্যার, মাস্টার স্লেভ মানে আমি বলছি আমার মনে হচ্ছে জিনিসটা কোথেকে এলো। আমরা স্যার যখন করেছিলাম কম্পিউটার ফ্লিপফ্লপ করেছিলাম, তখন স্যার ফ্লিপফ্লপে যে এই ধরনের যে সেম কন্ডিশন হচ্ছে একটা রেফারেন্স কন্ডিশন, যেটা ফ্লিপফ্লপে
এটাকে আমরা সলভ করার জন্য আমরা কিন্তু মাস্টার স্লেভ ফ্লিপ-ফ্লপ আমরা করতাম। যাতে আমাদের এই ফাংশনটা না আসে, রেফারেন্স ফাংশনটা না আসে। আর সেরকম ক্ষেত্রে কি কলেজ স্লেভ করে প্রসেসটাকে আচ্ছা, রেস কন্ডিশন অ্যাকচুয়ালি বলে দিই, মানে আমরা ফ্লিপ ফ্লপে বলতে কেবলমাত্র আমরা এসআর ফ্লিপ ফ্লপেই রেস কন্ডিশনটা পেয়েছি, জেকেতে পাইনি। এখন ফ্লিপ ফ্লপের রেস কন্ডিশন হচ্ছে যখন দুটো ইনপুটই 1 হয়ে যাবে তখন টগল স্টেটে যাবে, আনডিফাইন আউটপুট আসবে, আমরা জানি না কি আসবে, দ্যাট ইজ রেস কন্ডিশন। সেটাকে ওভারকাম করার জন্য আমরা একটা মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ করি, ঠিক কথা। মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ বলতে সেটা বেসিক্যালি আমরা হার্ডওয়্যার লেভেলে মাস্টার স্লেভ কনসেপ্টটা আসে। সেটা কি হয়, সেটা হচ্ছে যে যদি একটা ফ্লিপ ফ্লপ অ্যাক্টিভ স্টেটে থাকে তাহলে আর একটা ফ্লিপ ফ্লপ ওরা কিন্তু স্লিপিং স্টেটে বা ইনঅ্যাক্টিভ স্টেটে থাকবে। আবার যখন ওইটা অ্যাক্টিভ হবে তখন এটা ইনঅ্যাক্টিভ হবে। তার বিশেষ কারণ হচ্ছে যেটা আমরা যে কিউটা পাই তার কমপ্লিমেন্ট বাই কিউ বাড়ে, সেটাকে যদি টাইম পালস হিসেবে ঢুকিয়ে দিই তাহলে এটা যখন 1 আউটপুট দিচ্ছে তখন কিউ বারটা 0 হবে, আর 0 যদি ওর টাইম ক্লক হিসেবে পরের ফ্লিপ ফ্লপটা যদি ঢোকে তাহলে সেটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, আর ভাইস ভার্সা। তাহলে এই জিনিসটাকে আমরা বলেছি মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ। মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ বেসিক্যালি করার একমাত্র কারণ হচ্ছে যাতে কোনো অবস্থাতে দুটো ইনপুটই 1 না হয়ে যায়, দ্যাটস এ সেপারেট ইস্যু। এইবার আমি আসি অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে মাস্টার বা স্লেভ এই কনসেপ্টটা অ্যাজ আসে না। কেন আসে না? তার কারণ হচ্ছে যখন আমি এক্সিকিউশন চালাবো, আমি একটা পুরো প্রোগ্রাম এক্সিকিউট করছি, তাহলে একটা প্রোগ্রামে পুরো অংশটার মধ্যে আমি কি করে মাস্টার স্লেভ করবো, হ্যাঁ এই টাইপের একটা কনসেপ্ট ডেফিনেটলি আছে, বাট দ্যাট ইজ নট এক্স্যাক্টলি মাস্টার স্লেভ ডেভেলপ। সেটা কি? সেটা হচ্ছে এই যে আমরা বলছি যে ক্রিটিক্যাল সেকশন মানেই হচ্ছে এমন একটা জায়গা যেটা আইডেন্টিফাই করা যাবে বা আইডেন্টিফাই করা থাকবে যেখানে আমাদের কি বলে আমাদের মানে মোর দ্যান ওয়ান প্রসেস সেম শেয়ার্ড মেমোরিকে অ্যাক্সেস করছি। তার মানেটা কি? তার মানে হচ্ছে আমাকে বিশেষ করে সচেতন হয়ে যাওয়া। একটা ট্রেন যখন চলে লাইনের ওপর দিয়ে, যেখানে লাইনে কোনো জয়েন নেই বা ট্র্যাক চেঞ্জ নেই, সেখানে কিন্তু চিন্তার কোনো কারণও থাকে না, কারণ সেখানে মনিটরিং এরও খুব একটা প্রয়োজন থাকে না। কিন্তু যেখানে লাইন চেঞ্জ করছে সেখানে কিন্তু একটা সিগন্যাল মানে একটা স্পিড লিমিট বলে দেওয়া থাকে, একটা বলে দেওয়া থাকে যে কত মানে কিভাবে গাড়িটা যাবে বা কি সিগন্যাল দেখে তবে কিভাবে যাবে, এগুলো সবকিছু বলে দেওয়া থাকে। কেন? তার কারণ অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কিন্তু এই জায়গাগুলো বেশি থাকে রাদার দ্যান প্লেন এরিয়া। যেখানে প্লেন ট্র্যাক পাতা সেখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কম। তাহলে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে যে জায়গাটাতে ট্র্যাক চেঞ্জ করছে, যেখানে প্রবাবিলিটি বা পসিবিলিটি অফ অ্যাক্সিডেন্ট ইজ মোর। ঠিক সেরকম যেখানে নর্মাল একটা প্রোগ্রাম এক্সিকিউট করছে, একটাই প্রসেস একটাই মেমোরি অ্যাক্সেস করছে, সেখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ সেখানে একটাই প্রসেস একটাই মেমোরিকে ইয়ে করছে। সেখানে কনকারেন্ট এক্সিকিউশন কি দুটো রেজাল্ট একটার উপরে আর একটা ঘাড়ে চলে যাওয়া, এইসব সমস্যাগুলো থাকার সম্ভাবনা নেই। কিন্তু যদি এরকম একটা প্রোগ্রামের একটা অংশ থাকে যেখানে মোর দ্যান ওয়ান প্রসেস একই মেমোরিকে অ্যাক্সেস করছে, যাদের শেয়ার মেমোরিকে অ্যাক্সেস করছে, সেখানে কিন্তু সিনক্রোনাইজেশন খুব ইম্পর্টেন্ট। যেমন আমরা এখানে লিখেছি R1 = R1 + R2। আমি যদি এগুলোকে প্রত্যেকটাকে একটা প্রসেস ভেবে নিই, অ্যাডিশনটা একটা প্রসেস করার পর R1 এর মধ্যে ডেটা স্টোর করলো, সেকেন্ড প্রসেসে ইনপুট সেই R1টাই হবে। যদি কোনো কারণে এটা টাইমিং একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে অসুবিধা যেতে হবে, সেটা হচ্ছে লাস্ট আপডেটেড ভ্যালু অফ R1 পাবে না এবং যথারীতি ভুল আনসার দেবে। ইট ইজ নট এক্স্যাক্টলি দ্য মাস্টার স্লেভ। একটা বন্ধ হবে আর একটা অ্যাক্টিভ হবে, এরকম কোনো সম্ভাবনা নেই, করা সম্ভব নয়। তাহলে আমি সেই জায়গায় কতগুলো সাবধানতা অবলম্বন করব। কোন জায়গায় সাবধানতা নেবো? যে জায়গায় এই ধরনের অ্যাক্সেসিং টাইপটা থাকবে, যেখানে মোর দ্যান ওয়ান প্রসেস সেম মেমোরিকে অ্যাক্সেস করে, সেইখানে আমাকে সজাগ থাকতে হবে যে যদি 1 নম্বরের পরে 2 নম্বর হয় তাহলে যেন 1 নম্বরের পরেই 2 নম্বর হয়, কোনো অবস্থায় 2 নম্বর যেন 1 নম্বর আগে চলে না আসে। যদি আসে তাহলে কিন্তু সেটা গেল এবং যথারীতি সেখানে কিন্তু এরা আসতে আরম্ভ করবে। সুতরাং আমাকে এইটা অ্যাসিওর করতে হবে যে এই প্রসেসগুলো যেন একটা নির্দিষ্ট সিকোয়েন্সে হয়। হ্যাঁ, ওখানে আর একটা জিনিস সেটা করা হয়, সেটা হচ্ছে আমি একটা নাম্বার দিয়ে সেটাকে আইডেন্টিফাই করতে পারি। সেই নাম্বারটা হয় -1, 1 বা 0 এরকম একটা নাম্বার।
সেই নাম্বারটা থাকলে একটা সুবিধা হয়। ইট ইজ নট এক্স্যাক্টলি দ্য মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ, কনসেপ্টটাও এক্স্যাক্টলি নয় এরকম। সেখানে হচ্ছে যদি এই ভেরিয়েবলটার ভ্যালু, যেটাকে আমরা সেমাফোর বলি, যদি আমরা সেই ভেরিয়েবলটার ভ্যালু মাইনাসে থাকে বা ওটা -1 হয়, তাহলে অন্য কোনো প্রসেস কিন্তু সেই অবস্থায় কোনো রিসোর্সকে অ্যাক্সেস করতে পারবে না। এবার যখনই সেই ওই পোর্শনটা থেকে বেরিয়ে গেলাম, অমনি কিন্তু সেই ফ্ল্যাগটার ভ্যালু কিন্তু 1 হয়ে গেল। যেই 1 হলো তখন কিন্তু আবার অন্যজন অ্যাক্সেস করতে পারবে, বা ভাইস ভার্সা, 0 হলে অ্যাক্সেস করতে পারবে বা 1 হলে অ্যাক্সেস করতে পারবে না, হোয়াটএভার। তার মানে যতক্ষণ পর্যন্ত এই পার্টটা এক্সিকিউট করছে, সেই পার্টটা আইডেন্টিফাই করার জন্য আমি একটা সংখ্যা দিয়ে বা একটা ফ্ল্যাগ দিয়ে ডিফাইন করতে পারি, সেটা হার্ডওয়্যার লেভেলেও আমরা করি। তাহলে সেই জিনিসটাকে আমরা বলতে পারি, বাট ইট ইজ নট এক্স্যাক্টলি দ্য মাস্টার স্লেভ। কারণ একটা প্রোগ্রামে একটা পোর্শনকে বন্ধ রেখে আর একটা প্রোগ্রাম এক্সিকিউট করাবো, আবার সেই প্রোগ্রামটা হয়ে গেলে আবার এটা হবে, ইট ইজ নট লাইক দ্যাট। এটা সম্ভব নয়। হ্যাঁ, আমি রিপ্রেজেন্ট করতে পারি ডেফিনেটলি ওই রকম টাইপের, বাট মাস্টার স্লেভ কনসেপ্ট অ্যাজ এখানে আসে না। আচ্ছা, তাহলে এখানে যেটা আমরা বলছিলাম যে a section of code or set of operation in which process may be changing shared variable or update, actually updating a common file or a table, etc., is known as critical section. Of that process. Sure, this is the definition of the critical section. আবার বলছি, critical section মানে আহামরি কিচ্ছু নয়। ক্রিটিক্যাল সেকশন মানে একটা প্রোগ্রামের একটা বিশেষ অংশ, যে অংশে মোর দেন ওয়ান প্রসেস কিংবা যে অংশে মোর দেন ওয়ান ইয়ে থাকতে পারে, অপারেশন থাকতে পারে, যারা সেম শেয়ার্ড মেমোরিকে অ্যাক্সেস করছে, ব্যাস দ্যাটস ইট। ওই জায়গাটাতে আমাকে বিশেষভাবে সাবধানতা নিতে হবে। সেই জন্য আমাকে প্রথম দরকার যেটা, সেই জোনটাকে আইডেন্টিফাই করা। সেই জন্য আমরা এটাকে এরকম ভাবে বলি, ঠিক আছে? আচ্ছা, ফর দ্য প্রসেস that execute concurrently, that is a very important, আমি আসছি এটা বলবো। Concurrently, it should be ensured that execution of critical section, CS1 critical section, should be made atomic. এখানে আমরা একটুখানি কথা বলে নিই, তারপর আমরা অ্যাটমিকটাকে ডিফাইন করছি। আমরা এখানে একটা কথা বলছি, সেটা হচ্ছে যদি আমাকে ক্রিটিক্যাল সেকশনে সাবধানতা অবলম্বন করতে হয়, তাহলে প্রথম অবশ্যই আমাকে ক্রিটিক্যাল সেকশনটাকে আইডেন্টিফাই করতে হবে যে কোথা থেকে কত পর্যন্ত আমার ক্রিটিক্যাল সেকশন। ক্রিটিক্যাল কথাটা মানে তো জানি, ক্রিটিক্যাল কেয়ার ইউনিট আমরা বলি। যখন খুব বেশি রকমের শরীর খারাপ হয় তখন আমরা দেখি তাকে হসপিটালে ক্রিটিক্যাল সেকশনে ভর্তি করা হয়। তাহলে ক্রিটিক্যাল সেকশন বলতে যেটা মিন করি আমরা, যে জায়গাটাতে বেসিক্যালি সমস্যা আছে, সেই জোনটাকে বা সেই জায়গাটাকে আমরা বলছি এটা হচ্ছে ক্রিটিক্যাল সেকশন।
ক্রিটিক্যাল সেকশনের ক্ষেত্রে যেটা ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করছে যখন যে কোনো একটা প্রসেস, সেটা আমাকে এনশিওর করতে হয় যে এটা কিন্তু একটা অ্যাটমিক প্রসেস। হোয়াট ইজ অ্যান অ্যাটমিক প্রসেস? অ্যাটমিক প্রসেস কথাটার অর্থ হচ্ছে যখন কোনো প্রসেস এক্সিকিউট করবে তখন অবশ্যই এটা একটা সিঙ্গেল প্রসেস হবে এবং সেই প্রসেসটা হয় কমপ্লিট করবে অথবা সেটা মানে কোনো অংশই কিছু হবে। যেমন আমি যদি বলি যে 2 + 3 + 4, ঠিক আছে, তাহলে 5, প্রথম দুটোকে যোগ করে 5, তারপরে 4 যোগ করে 9 হওয়ার কথা। বা দেখা গেল প্রথম দুটো যোগ করে সিস্টেমটা কাজ করলো বা প্রসেসটা কাজ করে গেল। তাহলে এইরকম যদি কোনো সিচুয়েশন তৈরি হয় তাহলে কিন্তু সেটা অ্যাটমিক হলো না। কেন হলো না? কারণ হয় প্রসেসটা একদমই হবে না, নয় পুরোটা কমপ্লিট করবে, মাঝামাঝি বলে কিছু হয় না। এই জিনিসটা আমরা ডিবিএমএস অত্যন্ত সুন্দরভাবে দেখতে পাই, এটাকে আমরা রোল ব্যাক বলি। তাহলে যে অবস্থাটাতে আছি সেই অবস্থা থেকে যদি আমি পুরো প্রসেসটাকে কমপ্লিট করতে না পারি তাহলে কিন্তু রোল ব্যাক করে প্রিভিয়াস জায়গায় চলে যাওয়া হয়। এইটাকে আমরা বলি অ্যাটমিক। ঠিক আছে, ডিবিএমএস এ একটা প্রপার্টি আমরা সবসময় বলি, ট্রানজাকশনের একটা প্রপার্টি, দ্যাট প্রপার্টি ইজ নোন অ্যাজ দ্য অ্যাসিড প্রপার্টি। ঠিক আছে, অ্যাসিডের এ হচ্ছে অ্যাটমিসিটি, এই হচ্ছে সেই অ্যাটমিসিটি। অ্যাটমিসিটি বলতে আমরা যেটা মিন করছি সেটা হচ্ছে এরা ইউনিক প্রসেস, এই প্রসেসটা হয় শেষ করবে, না হলে একটুও করবে না, মাঝামাঝি কোনো স্টেট এক্সিস্ট করে না। দ্যাট প্রপার্টি ইজ নোন অ্যাজ দ্য অ্যাটমিক প্রপার্টি। আর সেকেন্ড হচ্ছে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি মানে হচ্ছে যখন প্রসেসটা এক্সিকিউশন শুরু হয়নি সেই অবস্থায় যে স্টেটে ছিল সেই স্টেটটাকে আমরা বলি এরা একটা কনসিস্টেন্ট স্টেট। মানে আমরা যদি কোনো ধরনের প্রসেসটা মানে ইনকমপ্লিট রেখে দিই তাহলে এই পর্যন্ত যা কাজ হয়েছে সেটা মুছে যাবে না, তাহলে তাকে আমরা বলবো এরা হচ্ছে কনসিস্টেন্ট স্টেট। এবং পুরো প্রসেস কমপ্লিট করার পর যখন পরে আর একটা পার্মানেন্ট বা স্টেবল একটা স্টেটে পৌঁছাবে তখন আমরা তাকে বলবো আর একটা কনসিস্টেন্ট স্টেট। তাহলে একটা কনসিস্টেন্ট স্টেট থেকে আর একটা কনসিস্টেন্ট স্টেটে যেতে গেলে আমাকে প্রসেসটাকে পুরোটা কমপ্লিট করতে হবে, তবে কিন্তু সে একটা কনসিস্টেন্ট স্টেট থেকে পরের কনসিস্টেন্ট স্টেটে যেতে পারবে, আদারওয়াইজ নট। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি অ্যাটমিক। আমরা এই অ্যাটমিক ব্যাপারটাকে যদি ডিফাইন করি, সো অ্যাটমিক means that either an operation in the critical section should happen in its entirely or not at all. So this is actually the atomic. বললাম যে হয় পুরো পোর্শনটা কমপ্লিট হবে, না হয় একদমই হবে না। এইখানে আরো একটা কথা বলে দিই যে যদি ক্রিটিক্যাল সেকশনে আমার কোনো প্রোগ্রাম এক্সিকিউট করে তাহলে আমায় কিন্তু এনশিওর করতে হবে যে এই প্রসেসটা কিন্তু অ্যাটমিক। শুধু সেটাও নয়, এবং এখানে যেটা আরো একটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ওই মুহূর্তে অবশ্যই অন্য কোনো প্রসেস কিন্তু ঢুকতে পারবে না। দ্যাট মিনস দ্য প্রসেস আর মিউচুয়াল এক্সক্লুসিভ, আদারওয়াইজ কিন্তু ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউশন হয় না। আমি আসছি যদিও সেই ইয়েটাতে, এটাকে আমরা বলি ক্রাইটেরিয়া। তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের ক্রিটিক্যাল সেকশন। আবার ছোট্ট করে বলে দিই, রেস কন্ডিশন মানে হচ্ছে যখন মোর দ্যান ওয়ান প্রসেস একটাই ডেটাবেসের উপর মডিফাই করবে বা একটাই রিসোর্সের উপর কিছু মডিফাই করবে, তখন ফাইনালি যে ডেটাটা স্টোর করবে সেটা অবভিয়াসলি কতগুলো প্রসেসের একদম প্রিডিফাইন একটা সিকোয়েন্স অনুযায়ী এক্সিকিউট করলেই তবে এটা সম্ভব হবে।
যদি কোনো কারণে এই সিকোয়েন্স ব্রেক করে তাহলে আমাদের এক্সপেক্টেড রেজাল্ট ঠিক হবে না, তাহলে সেটাকে আমরা বলবো এটা হচ্ছে আমাদের রেস কন্ডিশন। তাহলে রেস কন্ডিশনটা কিন্তু একটা ভীষণ সমস্যা। কেন সমস্যা? তার কারণ হচ্ছে আমরা যদি মোর দ্যান ওয়ান প্রসেস একটা পার্টিকুলার সিকোয়েন্স এক্সিকিউট করতে চাই তাহলে ডিউ টু রেস কন্ডিশন আমাদের কিন্তু আনসার ভুল আসতে পারে। কেন ভুল আসতে পারে? কারণ যদি আমরা যে সিকোয়েন্স আমরা চাইছি বা যে আউটপুট আমি চাইছি সেটা যে সিকোয়েন্স মেনটেন করে, যদি সেই সিকোয়েন্সে না করতে পারি তাহলে অবভিয়াসলি আমাদের কিন্তু ভুল আউটপুট আসবে। তাহলে আমি কি করে এটা ওভারকাম করব? এটাকে ওভারকাম করার জন্য আমাকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই কিন্তু একটা ক্রিটিক্যাল সেকশন আমাকে ডিফাইন করতে হবে। যখনই মোর দ্যান ওয়ান প্রসেস থাকবে তখন একটা এই প্রোগ্রামগুলো বা এই প্রসেসগুলো যখন এক্সিকিউট করে সেটা ডেফিনেটলি একটা প্রোগ্রাম। তাহলে যে অংশতে অনেকগুলো প্রসেস একই ডেটা বা একই মেমোরিকে অ্যাক্সেস করবে বা শেয়ার মেমোরিকে অ্যাক্সেস করবে সেই জায়গাটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে এবং সেখানে আমাদের বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে, তাহলে একমাত্র আমরা এই ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো। বেশ, নেক্সট যেটা আমরা আসছি সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট ফর সিএস প্রবলেম সলিউশন। দ্যাট আর দ্য রিকোয়ারমেন্ট requirements for critical section CS problem solving. কি কি রিকোয়ারমেন্ট আমার দরকার যদি আমি এই ক্রিটিক্যাল সেকশন প্রবলেম থেকে আমি বেরিয়ে আসতে চাই বা ওভারকাম করতে চাই? অবভিয়াসলি আমার কিন্তু কিছু সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। যদি আমি সেই সাবধানতাগুলো অবলম্বন না করি তাহলে কিন্তু আমরা কোনো অবস্থাতেই এই ক্রিটিক্যাল সেকশন প্রবলেম থেকে বেরোতে পারবো না। ক্লিয়ার? নো। কি কি? বেসিক্যালি আমাদের চারটে পদ্ধতি বা চারটে সাবধানতা বা রিকোয়ারমেন্ট আমাদের দরকার লাগবে। প্রথম আমরা যেটা করেছি আগে ডেডলকে সেম জিনিস, দ্যাট ইজ মিউচুয়াল এক্সক্লুশন। মিউচুয়াল এক্সক্লুশন। Now, what is mutual exclusion? আমরা সবাই জানি মিউচুয়াল এক্সক্লুশন বলতে বেসিক্যালি আমরা যেটা মিন করি সেটা হচ্ছে যে একটা প্রসেস যদি এক্সিকিউট করে তাহলে হাজার চেষ্টা করো অন্য প্রসেস তাকে বার করে বা স্ন্যাচ করে আর একটা প্রসেসকে ঢুকতে দেবে না। কেন? এটা আমরা বারবার করে বলছি, আমরা ক্রিটিক্যাল সেকশনে আছি। ক্রিটিক্যাল সেকশনের ক্ষেত্রে যদি মোর দ্যান ওয়ান প্রসেস একসঙ্গে এক্সিকিউট করতে আরম্ভ করে তো একই মেমোরিকে অ্যাক্সেস করার চেষ্টা করে তাহলে সমস্যা হতে বাধ্য। যাতে এই প্রবলেমটা অ্যারাইজ না করে সেই জন্য আমাকে প্রথম কি করতে হয়েছে না আমাকে ক্রিটিক্যাল সেকশনটাকে আইডেন্টিফাই করতে হয়েছে। এবং আইডেন্টিফাই করে লাভ হচ্ছে যেটুকু সময় এই ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করবে সেই সময় আমাকে অ্যাসিওর করে দিতে হবে যাতে এটা মিউচুয়াল এক্সক্লুসিভ হয়। এইবার সমস্যাটা কি? আচ্ছা, ফার্স্ট আমি মিউচুয়াল এক্সক্লুশনটাকে লিখে নিই। নো টু কানেক্টিং বলবো, কানেক্টিং বলাটা ঠিক হবে না। কানেক্টিং process should be simultaneously executing inside their CS critical section। তাহলে ক্রিটিক্যাল সেকশনে মোর দ্যান ওয়ান প্রসেস সাইমালটেনিয়াস এক্সিকিউট করবে না। দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য মিউচুয়াল এক্সক্লুশন। মানে একসঙ্গে দুটো প্রসেস যাবে না বা একটা প্রসেস চলতে সেটাকে বার করে অন্য প্রসেস এক্সিকিউশনে পাঠানো যাবে না। দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য মিউচুয়াল এক্সক্লুশন। তো এই প্রপার্টিটাকে আমাকে প্রথম হোল্ড করতে হবে, না হলে এটা হবে না।
সেকেন্ড যেটা, আচ্ছা এখানে আরেকটা জিনিস বলা হয়নি, এখানে আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা, আমরা বলেছিলাম ডেডলকের ক্ষেত্রে চারটে যে প্রপার্টি বলেছিলাম তার মধ্যে একটা প্রপার্টি হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন। এটা আবার উল্টো কথা বলেছিলাম, যদি মিউচুয়াল এক্সক্লুশন হয়, তাহলে কিন্তু সেই প্রসেস, মিউচুয়াল এক্সক্লুশন হলে সেই প্রসেসে কিন্তু ডেডলক হবে। অর্থাৎ মিউচুয়াল এক্সক্লুসিভ যদি প্রসেস হয় তাহলে সেক্ষেত্রে ডেডলক হওয়ার সম্ভাবনা বা প্রবাবিলিটি অফ গেটিং ডেডলক ইজ মোর ইফ দ্য প্রসেস আর মিউচুয়াল এক্সক্লুসিভ। ওই জন্য এক্সক্লুশনটাকে আমরা বন্ধ করার চেষ্টা করেছিলাম ডেডলকে, কারণ আমরা বলেছিলাম ডেডলক অ্যাভয়েডেন্স এর ক্ষেত্রে এক্সক্লুশন বন্ধ করা। অথচ এখানে কিন্তু ঠিক তার উল্টো কথা বলছি। এবারে সমস্যা হচ্ছে এখানে কিন্তু কনফ্লিক্ট হলো, আমরা সিনক্রোনাইজেশন করছি টু অ্যাভয়েড ডেডলক, আবার ডেডলকের যে প্রপার্টি ডেডলকের প্রবাবিলিটি কমিয়ে দেয়, পসিবিলিটি কমিয়ে দেয়, সেই প্রপার্টিটাকে কিন্তু আমরা আবার এখানে ইয়ে করছি, কি বলে এনক্যাশ করছি। তাহলে এখানে কিন্তু একটা কন্ট্রাডিক্টরি ইয়ে থাকে। যখনই এই ধরনের সমস্যায় আসবে তখনই জানতে হবে বা বুঝতে হবে এখানে অবশ্যই একটা অপটিমাল প্রসেস কিন্তু চলছে। এই অপটিমাল প্রসেস যদি না হয় তাহলে কিন্তু এটা পসিবল না, মানে এরকম ভাবে হয় না। তো ডেফিনেটলি দেয়ার ইজ অ্যান অপটিমাল প্রসেস। এই অপটিমাল প্রসেস কি বলে দেবে যে আমি কতটা বা কত পর্যন্ত কি করতে পারি, ঠিক আছে? এনিও, যেহেতু আমরা এই মিউচুয়াল এক্সক্লুশনটা বলছি কেবলমাত্র ক্রিটিক্যাল সেকশনের মধ্যে, কারণ ক্রিটিক্যাল সেকশনটা অত্যন্ত ছোট এরিয়া বলে হয়তো সেক্ষেত্রে ডেডলকের সম্ভাবনাটা ততটা থাকে না যতটা আমরা ভাবছি। সেকেন্ড ওয়ান হচ্ছে বাউন্ডেড ওয়েটিং। আচ্ছা, আমরা যখন ক্রিটিক্যাল সেকশনে বলছি, ক্রিটিক্যাল সেকশন একটা প্রোগ্রামের ক্ষেত্রে একটা নির্দিষ্ট অংশ, এবং সেক্ষেত্রে কখনো প্যারালাল এক্সিকিউশন হবে না। এই অবধি আমরা জানি, এই অবধি আমরা মানছি, বা এই অবধি আমরা বলছি বারবার করে। এবার প্রশ্ন হচ্ছে যে যদি এরকম হয় যে একটা প্রসেস যাচ্ছে যখন তার ক্রিটিক্যাল সেকশন হচ্ছে, তখন আমরা জানি এটা মিউচুয়াল এক্সক্লুসিভ, এবং যদি মিউচুয়াল এক্সক্লুসিভ হয় তাহলে অন্য কোনো প্রসেস সেই সময় এক্সিকিউশনে যাবে না, সেই মোমেন্টে তাকে ওয়েট করতে হবে। এই অবধি কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু এখানে এই যে ওয়েটিং টাইমটা, দ্যাট শুড বি এ বাউন্ডেড টাইম, এটা কখনো ইনফাইনাইট টাইম হবে না। সেই জন্য আমরা এটাকে বলছি এটা কিন্তু প্রিডিফাইন্ড টাইম, বা এটা কিন্তু একটা নির্দিষ্ট টাইম, যে টাইমটা কোনো অবস্থাতে ইনফাইনাইট টাইম হবে না, সেটাকে আমরা বলছি বাউন্ডেড টাইম। তাহলে কি বলছি আমরা? নো প্রসেস should have to wait forever to enter its CS. Enter its CS. কোনো একটা প্রসেস যখন তার ক্রিটিক্যাল সেকশনে এক্সিকিউট করছে, অন্যটা ক্রিটিক্যাল সেকশনে ঢোকার জন্য ইনফাইনাইট টাইম অপেক্ষা করতে হবে না। দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য বাউন্ডেড ওয়েটিং। এটা হচ্ছে আমাদের সেকেন্ড রিকোয়ারমেন্ট, নট দ্য থার্ড রিকোয়ারমেন্ট। এটা হচ্ছে সবথেকে কমপ্লেক্স রিকোয়ারমেন্ট। প্রোগ্রেস। এখানে আমি আগে ফার্স্ট বলি, তারপর এটা বসি। ইফ নো প্রসেস is executing in its critical section, আমি CS লিখছি, in its critical section, and there exists some process that
wish to enter their critical section, then only those process that are not executing in their CS can participate in the decision of which will enter its CS next. And this section cannot be postponed infinitely. Infinitely কি বুঝলাম ব্যাপারটা? এখানে আমরা বলছি if no process is executing in its CS and there exists some process that wish to enter their CS, then only those process that are not executing in their CS can participate in the decision of which will enter its CS next, and this section cannot be postponed infinitely. ধরে নেওয়া যাক যে আমার কোনো প্রসেস এই মুহূর্তে সিএস এ নেই, কারণ অনেকগুলো প্রসেসের প্রত্যেকেরই একটা নিজস্ব সিএস প্রসেস আছে, ক্রিটিক্যাল সেকশন আছে। কোনো একটা বিশেষ মুহূর্তে আমরা দেখছি যে কোনো প্রসেসই কিন্তু ক্রিটিক্যাল সেকশনের মধ্যে নেই। তাহলে এইরকম যদি একটা সিচুয়েশন হয়, সেই অবস্থায় আরো অনেক প্রসেস আছে যারা ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে চাইছে। তাহলে তাদের মধ্যে কাকে ক্রিটিক্যাল সেকশনে দেয়া হবে, অবভিয়াসলি এটার জন্য কিন্তু একটা টাইম দরকার লাগে ফর টেক দ্য ডিসিশন যে হু উইল এন্টার ইনটু দ্য ক্রিটিক্যাল সেকশন নেক্সট। একটা ক্রিটিক্যাল সেকশন হয়ে গেছে, পরে ক্রিটিক্যাল সেকশন পিরিয়ড নট স্টার্টেড, এরকম একটা সিচুয়েশন। এই অবস্থাতে যদি মনে করা হয় যে একটা কেউ ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে চাইছে প্রসেসগুলোর মধ্যে, তাহলে এখানে কিন্তু প্রথম মাথায় রাখতে হবে যে কোন প্রসেসটা ক্রিটিক্যাল সেকশনে যাবে, সেই প্রসেসটা অ্যাকচুয়ালি মানে আই মিন নেক্সট কোন প্রসেসটা ক্রিটিক্যাল সেকশনে যাবে সেটা কিন্তু একটা ডিসিশনের উপর ডিপেন্ড করে যে কোনটা এর পরের অ্যাকচুয়ালি ক্রিটিক্যাল সেকশনে যাবে। কিন্তু এরকম কখনো হবে না যে এটা অপেক্ষা করার জন্য ইনফাইনাইট টাইম ধরে তাকে কিন্তু অপেক্ষা করতে হচ্ছে, এরকম কিন্তু কখনোই এরকম সিচুয়েশন তৈরি হবে না। ঠিক আছে, মানে এরকম কখনো হবে না যে এমন একটা সিচুয়েশন তৈরি হলো যে সিচুয়েশনের জন্য একটা প্রসেসকে ইনফাইনাইট টাইম ধরে অপেক্ষা করতে হচ্ছে, এরকম কিন্তু কোনো সিচুয়েশন তৈরি হবে না। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কি বলবো কনসেপ্ট, যেখানে এটা আমরা আগে একটুখানি বলেছি যে ক্রিটিক্যাল সেকশনে ঢোকার জন্য কিন্তু ইনফাইনাইট টাইম ধরে কাউকে অপেক্ষা করতে হয় না। ক্লিয়ার? তাহলে এইটা কিন্তু একটা ভীষণ ভাইটাল একটা অ্যাসপেক্ট। আর লাস্ট পয়েন্ট যেটা, আচ্ছা, নো অ্যাজাম্পশন, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ওকে, হোয়াট ইজ নো অ্যাজাম্পশন? এক কথায় বলতে গেলে যদি আমরা বলি তাহলে ক্রিটিক্যাল সেকশন কতক্ষণ বাদে রিচ করবে
বা কে ক্রিটিক্যাল সেকশনে ঢুকবে এগুলো কিন্তু কোনো অ্যাজাম্পশনের উপর ডিপেন্ডেন্ট নয়, ইট ইজ এ রিয়েল থিং, কোনো অ্যাজাম্পশনের উপর এটা নির্ভর করে না। বা যখন এক্সিকিউশন হবে তখন কতটা রিলেটিভ স্পিড হবে বা কখন এটা ক্রিটিক্যাল সেকশনে অ্যাকচুয়ালি এন্ট্রি নেবে, এই ধরনের কোনো অ্যাজাম্পশন কিন্তু এখানে অ্যালাউড নয় বা করা হয় না, কারণ সেই অ্যাজাম্পশন পারফেক্টলি হবে না, দ্যাট ইজ গ্যারান্টেড। তাহলে নো অ্যাজাম্পশন should be made no assumption should be made about relative speed and priorities of containing process, clear? So এখানে কিন্তু কোন রকম অ্যাজাম্পশন চলে না যে রিলেটিভ স্পিড কত হবে। রিলেটিভ স্পিড কেন দরকার লাগে এখানে, যদি আমি মনে করি আমি টাইম বাউন্ড করে দেবো, আমি এই সময় থেকে এই সময় আমি ধরে নিচ্ছি বা আমি গেস করছি যে আমার এই সময়টা হচ্ছে ক্রিটিক্যাল সেকশনটা এক্সিকিউট করবে, তাহলে সেই সময় আমি অন্যগুলোকে মিউচুয়াল এক্সক্লুসিভ করবে। এই যে জিনিসগুলো আমি বলছি এইগুলো কিন্তু ক্রিটিক্যাল সেকশন প্রবলেমের ক্ষেত্রে এটা হবে না, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে বেসিক একটা কনসেপ্ট, যেগুলো চারটে জিনিসকে কিন্তু অলওয়েজ মেনটেন করতে হবে ফর দ্য সলিউশন অফ দ্য ক্রিটিক্যাল সেকশন। বা আমরা যদি বলি যে এই যে রেস কন্ডিশন, সেটা সলিউশনের জন্য বেসিক্যালি আমাদের ক্রিটিক্যাল সেকশন আইডেন্টিফাই করা, এবং ক্রিটিক্যাল সেকশনের দিয়ে আমরা যখন সলিউশন সলভ করতে যাব বা আমরা যখন এই রকম রেস কন্ডিশনকে ওভারকাম করার চেষ্টা করব, তখন কিন্তু এই চারটে কন্ডিশনকে অবশ্যই আমাকে কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, তাহলে এই হচ্ছে বেসিক পার্ট। নাও আচ্ছা, অঙ্কিতা আসেনি, কে কে এসছে? হ্যাঁ স্যার, স্যার একবার নো অ্যাজাম্পশনটা একবার দেখান একটা। আরে অঙ্কিতা আসেনি, শাইনি এসছে? অর্ক? হ্যাঁ হাতটা সরান স্যার। অর্ক এসছে? স্যার অটো টেস্ট তো মনে হয় বেরিয়ে গেছে, ওর মনে হয় প্রবলেম হচ্ছে নেটওয়ার্কে। অর্ক ওকে ফাইন। আচ্ছা, আমি গ্রুপে একটা মেসেজ দিচ্ছি, আমি সবাইকে বলে দিচ্ছি, অঙ্কিতা দত্ত একবার নেক্সট ক্লাসে জয়েন করার আগে একবার অবশ্যই বলবি তো কেউ একটা যে আমার সঙ্গে যেন ফোনে কথা বলে না, আমি এরকম করে পড়াবো না, যদি অসুবিধা থাকে পড়ার দরকার নেই। হ্যালো স্যার। হ্যাঁ স্যার খাতার পিকচার পাঠাবেন হয়ে গেলে? হ্যাঁ পাঠিয়ে দেবো, পাঠিয়ে দেবো। হ্যাঁ স্যার এটাই বলছেন স্যার, আজকে প্রচন্ড ঝাপসা আছে, কিছু লিখতে পারছি না। আমি বলবো, আমি পাঠিয়ে দেবো, পাঠিয়ে দেবো, শুধু শুনে রাখতেও হবে, আমি পাঠিয়ে দেবো, পুরোটা পাঠিয়ে দেবো। আচ্ছা, নেক্সট যেটা যাচ্ছি আমরা, দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য সলিউশন। আমরা একটু আগে বলছিলাম যে ক্রিটিক্যাল সেকশন আমরা কি করে আইডেন্টিফাই করব, ক্রিটিক্যাল সেকশন কি করে ডিফাইন করব। এই সলিউশন ফাইন্ড করার জন্য আমাদের বেসিক্যালি দুটো টেকনিক হয়। আমি এখানে একটা একদম পরিষ্কার কথা বলছি, একটা হার্ডওয়্যার টেকনিক আছে, একটা সফটওয়্যার টেকনিক আছে। সফটওয়্যার টেকনিকে বেশ কিছু অ্যালগরিদম আছে, যদি মনে রাখতে পারিস খুব ভালো,
আর যদি মনে রাখতে না পারিস তাহলে আমি স্পেসিফিক্যালি কয়েকটা জিনিস একটুখানি বলে দেবো, বা বিশেষ একটা অ্যালগোরিদম, বেসিক্যালি পিটারসন অ্যালগোরিদম। এই পিটারসন অ্যালগোরিদমটা এটা হচ্ছে ক্রিটিক্যাল সেকশন অ্যালগোরিদম, এইটা একটু মনে রাখতে হবে। বাকি অ্যালগোরিদম গুলো অ্যাজ সাচ খুব বেশি মনে রাখার দরকার আছে বলে আমি বিশ্বাস করি না। এবারে কেউ যদি মনে করে না সে করতে চায়, ডেফিনেটলি সে করতে পারে, কারণ আমি এটা না বলতে পারি না। তো আমি সিম্পলি অ্যালগোরিদম গুলো বলে দিচ্ছি, আমি অ্যালগোরিদম গুলো প্রত্যেকটা বইতে অ্যাভেলেবেল, তো সেটা ফালতু আমি লিখে সময় নষ্ট করবো না, আমি শুধু পিটারসন অ্যালগোরিদমটা লিখে দেবো। আচ্ছা, এখানে বলে দিই আমাদের বেসিক্যালি দুটো টেকনিক হয়, একটা এই ক্রিটিক্যাল সেকশন সলভের জন্য, বারাদার এইগুলোকে দুটো অ্যাপ্রোচ হয়। একটাকে আমরা বলছি যে সফটওয়্যার অ্যাপ্রোচ, আর একটাকে বলছি হার্ডওয়্যার অ্যাপ্রোচ বা হার্ডওয়্যার সলিউশন এন্ড সফটওয়্যার সলিউশন। তাহলে রেস কন্ডিশন অবশ্যই আমরা ক্রিটিক্যাল সেকশন করে লাফালেও ক্রিটিক্যাল সেকশন বেসিক্যালি ইউজড ফর সলভিং দ্য রেস কন্ডিশন। তাহলে এক্ষেত্রে এই রেস কন্ডিশন সলিউশনের জন্য আমাদের হাতে দুটো ডিফারেন্ট ওয়ে আছে ফর সলভিং। একটাকে আমরা বলছি সেটা হচ্ছে যে হার্ডওয়্যার সলিউশন টেকনিক, আর একটাকে আমরা বলছি সফটওয়্যার সলিউশন টেকনিক। দুটোর পার্থক্য বা ইয়ে কি? হার্ডওয়্যার সলিউশন টেকনিক বেসিক্যালি ইউজ করা হয়, we are using some specific hardware to solve this one, আমি একদমই ঢুকছি না এটার মধ্যে। আর আরেকটা পার্ট সেটা হচ্ছে সফটওয়্যার সলিউশন। সফটওয়্যার সলিউশনের ক্ষেত্রে আমরা এটাকে আবার দুটো সাব ক্যাটাগরিতে ভাঙি, একটা হচ্ছে যে টু প্রসেস সলিউশন, আর একটা হচ্ছে মাল্টি প্রসেস সলিউশন। ঠিক আছে, টু প্রসেস সলিউশন এন্ড মাল্টি প্রসেস সলিউশন, এখানে প্রত্যেকটার জন্য একটা করে অ্যালগোরিদম অ্যাভেলেবেল। আমি অ্যালগোরিদমটা লিখছি, আমার মনে হয় না এটা খুব বেশি স্ট্রেস দিয়ে বোঝার দরকার আছে, তাও আমি এটা লিখে রাখছি যে এইটাকে আমরা বলছি সফটওয়্যার সলিউশন। সফটওয়্যার সলিউশনের ক্ষেত্রে আমি বললাম যে আমাদের দুটো কেস হয়, একটা কেস 1 একটা কেস 2। কেস 1 হচ্ছে টু প্রসেস সলিউশন, আর কেস 2 হচ্ছে মাল্টি প্রসেস সলিউশন। আচ্ছা, তাহলে আমরা কেস 1 এ বলছি এটা হচ্ছে টু প্রসেস সলিউশন। ঠিক আছে, টু প্রসেস সলিউশন, এখানে একটা জিনিস আমি বলে দিই, কখনো ইউনি প্রসেস সলিউশন হয় না। তার কারণ যদি একটা প্রসেস কখনো চলে সেখানে কখনো ক্রিটিক্যাল সেকশনের প্রয়োজন নেই, সেখানে কোনো রেস কন্ডিশন অ্যারাইজই করবে না। কারণ একটাই প্রসেস যদি মেমরি অ্যাক্সেস করে তাহলে সেখানে সিনক্রোনাইজেশনের কোনো সমস্যা থাকতে পারে না, কারণ সেখানে মোর দ্যান ওয়ান প্রসেস নেই। কিন্তু যখনই মোর দ্যান ওয়ান প্রসেস হবে তখন তারপরে কে এক্সিকিউট করবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, এন্ড দ্যাট ইজ ওয়াই নিড টু টেক এ সলিউশন টেকনিক। তাহলে কেস 1 এর ক্ষেত্রে আমরা এখানে বলছি অনেক রকম অ্যালগোরিদম আছে, তার মধ্যে আমি দুটো অ্যালগোরিদম একটুখানি বলছি। একটাকে আমরা বলছি দিস ইজ অ্যালগোরিদম 1ই বলি, অ্যালগো 1। এখানে কি হয়, প্রসেস হচ্ছে P0 আর P1 বলে দুটো প্রসেস আমি নিচ্ছি। কোড for process I হচ্ছে that number। আচ্ছা, while true আমি এখানে নিচ্ছি আবার একটা while, turn not equal to I। নেক্সট CS, এটা হচ্ছে ক্রিটিক্যাল সেকশন। নেক্সট হচ্ছে টার্ন। স্যার হোয়াইলের ভেতরে কি লিখবেন? নট ইকুয়াল টু আগে TURN, টার্ন ইজ ইকুয়াল টু J। নেক্সট হচ্ছে নন ক্রিটিক্যাল সেকশন। কি বুঝতে চাইলাম আমরা, যদি বলে দিই যে while true মানে হচ্ছে বেসিক্যালি আমার একটা প্রসেসকে রিপিটিভ এক্সিকিউট করতে হবে, ইট ইজ নট ভেরি ইম্পর্টেন্ট।
কিন্তু while-এর মধ্যে যখন আমি সেকেন্ড while-টা নিচ্ছি তখন টার্ন নট ইকুয়াল টু আই, টার্ন নট ইকুয়াল টু আই, তাহলে আমরা কি বলছি সিএস ক্রিটিক্যাল সেকশন। আর যদি টার্ন ইকুয়াল টু জে হয় তাহলে আমরা কি করছি যে নট, অ্যাকচুয়ালি আমরা এখানে একটুখানি বলে রাখি যে যদি এখানে টার্ন ইজ ইকুয়াল টু যদি আমি জে বলি, এটাকে আমরা বলি যে টার্ন হচ্ছে অন, টার্ন এটা হচ্ছে অন স্টেটে গেল, অন লক, ঠিক আছে। আচ্ছা, আর এখানে যেটা বলছি নন সিএস, এটা হচ্ছে রিমাইন্ডার সেকশন। ওই যে ওয়াইল সেকশনটা একবার বলুন না কি লেখা আছে। বলে দিচ্ছি, সবটাই বলে দিচ্ছি। এখানে while true, এটা কিছু না, বাইরের whileটা কিছু ম্যাটার করে না, বাইরের whileটা কেবলমাত্র ব্যবহার হয় রিপিটিভ এক্সিকিউশনটাকে ট্রু করার জন্য। ভেতরেরটা ইম্পর্টেন্ট, ভেতরেরটা কি বলছে, টার্ন বলে একটা ভেরিয়েবল, সেটা যদি নট ইকুয়াল টু আই হয় তাহলে আমরা বলবো, তাহলে আমরা এখানে সিএস নিলাম, ক্রিটিক্যাল সেকশন নিলাম, অ্যাকচুয়ালি কি হচ্ছে এখানে ওপেন এখানে ক্লোজ, এটা while লুপের একটা পার্ট, এখানে নিচ্ছি সিএস, এটা কি করছে টার্ন ইজ ইকুয়াল টু জে, আর এখানে টার্ন নট ইকুয়াল টু আই। তো যদি টার্ন নট ইকুয়াল টু আই হয় তাহলে এটা গেল, এটা হচ্ছে আমার বেসিক্যালি দ্য ক্রিটিক্যাল সেকশন, ক্লিয়ার। এক কথায় বলতে গেলে আমরা কিছু কন্ডিশনের উপর ডিপেন্ড করবে যে আমার কার ক্রিটিক্যাল সেকশন চলছে তার উপরে, আর টার্ন ইজ ইকুয়াল টু যদি জে হয় তাহলে এটা আমরা বলবো টার্ন নো তো লক, মানে সরি অন লক, এটা মানে অন, লক ফক কিছু ভাবতে হবে না, ইট ইজ অন। আর নন সিএস মানে রিমেনিং পার্ট অফ দ্য ক্রিটিক্যাল সেকশন। অ্যাকচুয়ালি আমরা আবার বলছি, এখানে আমরা যেটা বলতে চাইছি বা বলতে চাইছে সেটা হচ্ছে কোন পোর্শনটা সিএস, কার জন্য সিএস, সেটা ইম্পর্টেন্ট। আমি একটা পার্টিকুলার প্রসেস যখন এক্সিকিউট করব, যে ক্রিটিক্যাল সেকশনটা চলছে আমার ফার্স্ট কনফার্ম হতে হবে যে whether that critical section is for the process I or process J। যদি process I হয় তাহলে ওকে ফাইন, এটাই তার ক্রিটিক্যাল সেকশন, তো সে ছাড়া অন্য যে কোনো প্রসেস তখন আর সে তার মধ্যে যাবে না, আর যদি সেটা না হয় তাহলে সেটা যাবে। এই হচ্ছে বেসিক কনসেপ্ট। এরকম আরো কতগুলো দুটো তিনটে অ্যালগরিদম আছে, সবকটাই অলমোস্ট সিমিলার টাইপের, আমি ওইগুলো নিয়ে খুব একটা বলছি না, বললে আমি বলতে পারি। আর আমার মনে হয় এটা দরকার আছে, যেটা দরকার সেটা আমি লিখছি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ক্রিটিক্যাল সেকশন সিএস অ্যালগরিদম, যেটাকে আমরা বলি যে পিটারসন অ্যালগরিদম। ক্রিটিক্যাল সেকশন অ্যালগরিদম এটাকে আমরা বলছি দিস ইজ অ্যাকচুয়ালি দ্য পিটারসন অ্যালগরিদম। পিটারসন অ্যালগরিদম, ঠিক আছে। ইন্ট টার্ন সেমিকোলন বুলিয়ান ফ্ল্যাগ টু। বুলিয়ান কি? বুলিয়ান তো স্যার ওই কন্ডিশন চেক করা, ট্রু আর ফলস। আর বুলিয়ান টাইপের কোনো ডেটা হয়? হ্যাঁ স্যার, বুলিয়ান তো একটা ডেটা টাইপ। সিতে হয়? না স্যার, সি প্লাস প্লাস। বুলিয়ান টাইপের সিতে হয় না, এটা জাভাতে হয়। ওকে, ফ্ল্যাগ 0 এটা ইজ ইকুয়াল টু ট্রু, ঠিক আছে। এটা কি জন্য করছি? এটা হচ্ছে টু এন্টার ইন ক্রিটিক্যাল সেকশন। সিএস, ঠিক আছে। এইটাকে এন্টার করার জন্য বেসিক্যালি আমরা এই পার্টটা নিচ্ছি। তো নেক্সট আমরা কি করছি? টার্ন ইজ ইকুয়াল টু 1 হলো, while while
while flag 1 and true turn turn is equal to 1, তাহলে এখানে বলবো CS। অ্যাকচুয়ালি কি হয়, এইটা হচ্ছে এন্ট্রি সেকশন। তাহলে আমি CS এ গেলাম, আর flag of 0 is equal to false। এটা কি হবে, exit from CS। তাহলে এন্ট্রি যখন নিচ্ছি তখন কি হচ্ছে, ফ্ল্যাগ ট্রু, আর যখন এক্সিট করছি তখন ফ্ল্যাগ ফলস। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে দিই, টার্ন ইকুয়াল টু 1 এটাকে আমরা এরকম ভাবে বলতে পারি, বা এটাকে আমি ট্রু করছি, ঠিক আছে, টার্ন নয়, ইট ইজ ট্রু। টার্নটা বললে ভুল হবে, এটা ট্রু, TRUE। ট্রু ইকুয়াল টু 1 মানে হচ্ছে যে whether it is true। অ্যাকচুয়ালি আমি তো এরকম ভাবে ট্রু ফলস হবে না, ট্রু ফলস তো বুলিয়ান বললো, এটা কিন্তু 1 বা 0 দিয়ে ইমপ্লাই করে। তাহলে সেই ট্রুটা কি 1 আছে, তার সঙ্গে ফ্ল্যাগ 1 এটা কি বলছে, তা এন্ড করলে আমি কি ভ্যালু পাচ্ছি, তার উপরে ডিপেন্ড করবে যে আমি ক্রিটিক্যাল সেকশনে এন্ট্রি নেবো কি নেবো না। আর যদি ফ্ল্যাগ 0 হয়, ফ্ল্যাগ 0 যদি ফলস হয়, ফ্ল্যাগ 1 আর ফ্ল্যাগ 0 দুটো ফ্ল্যাগের দুটো পার্ট থাকে, মানে এটা 2 বিট তো 0 আর 1, তাহলে এটা একটা কি বলে তোর অ্যারে। তাহলে এই যে 2 বিটের অ্যারে, তাহলে এখানে 0 তে মানে ফার্স্ট ইন্ডেক্সটা হচ্ছে ফ্ল্যাগ 0, সেকেন্ড ইন্ডেক্স ফ্ল্যাগ 1। তাহলে ফ্ল্যাগ 0 ট্রু করে দিয়েছি, ফ্ল্যাগ 1 এ কি বলছে আর তার সঙ্গে ট্রুটা কি 1 আছে, দ্যাট মিন্স ইজ ইট ট্রু। যদি হয় তাহলে এন্ট্রি সেকশন হবে, যদি এটা ফ্ল্যাগ ইজ ইকুয়াল টু ফ্ল্যাগ 0 যদি ফলস হয় তাহলে এটা কিন্তু এক্সিট হয়ে যাবে। নাও তাহলে এখানে হচ্ছে কি যেন বললাম, হ্যাঁ RS, এখানে শেষ করছি। নেক্সট while 1, ক্লিয়ার। নেক্সট হচ্ছে প্রসেস 1, দিস ইজ ফর প্রসেস 0। নেক্সট হচ্ছে প্রসেস 1, প্রসেস 1। এখানে কি করছি, ডু turn is equal to 0 और এখানে এখানে করে দিচ্ছি, flag 1 is equal to true while flag 0 and turn equal to 0 যেটা হয় এটা হচ্ছে এন্ট্রি সেকশন। এখানে টার্ন করছে কেন, তাহলে এটা টার্নই করতে হবে, একটু করা যাবে না। RN equal to 1। CS flag 1 is equal to false। দিয়ে turn is equal to 0, RS and while 1। So this is actually the algorithm, Peterson algorithm। ঠিক আছে, তাহলে পিটারসন অ্যাকচুয়ালি ক্রিটিক্যাল সেকশনে কতগুলো কন্ডিশনের উপর ডিপেন্ড করে এগুলো হয়, যে আমি এর মধ্যে এটার মধ্যে যাবো কি যাবো না, দ্যাট উইল বি ডিপেন্ড অন দ্য কন্ডিশন। ক্লিয়ার, কিছুই না, বেসিক্যালি যেটা সেটা হচ্ছে যে আমার ক্রিটিক্যাল সেকশন রিচ করেছে কিনা দেখা,
এবং একটা পার্টিকুলার প্রসেসের জন্য তার ক্রিটিক্যাল সেকশন যদি ট্রু ভ্যালু দেয় তাহলেই সে কিন্তু ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে পারবে। যেমন এখানে প্রসেস 0 প্রসেস 1 দুটো প্রসেসের কথা আমি বলছি, যদি এর ক্ষেত্রে যখন ক্রিটিক্যাল সেকশন ট্রু আসবে তখন এ কিন্তু ক্রিটিক্যাল সেকশনে ঢুকবে, সেই অবস্থায় এ কিন্তু ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে পারবে না। আবার যখন এ ক্রিটিক্যাল সেকশনে ঢুকবে তখন কিন্তু এ ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে পারবে না। এই হচ্ছে পিটারসন অ্যালগরিদম। এছাড়াও শর্টিং অ্যালগরিদম আছে যেগুলো ইম্পর্টেন্ট। পিটারসন অ্যালগরিদমটা ইম্পর্টেন্ট কারণ এটা ইয়ে দেখতে গেলেও কিন্তু ইম্পর্টেন্ট, মানে এক্সামেও এটা ভীষণ ভাবে আসে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ফার্স্ট পার্ট অফ দ্য সিনক্রোনাইজেশন। আমরা নেক্সট দিন রিমেনিং পার্ট অফ দ্য সিনক্রোনাইজেশন কমপ্লিট করে দেবো। আচ্ছা, আমি আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে তোদের কিন্তু সেমিস্টার হবে, আমি আবার বলে দিচ্ছি সেমিস্টার হবে। তোরা কিন্তু প্যারালালি এগুলো একটু একটু করে কিন্তু পড়তে থাকবি, প্রিভিয়াস জায়গাগুলো পুরোপুরি ছেড়ে দিবি না, সেটা কিন্তু একটু একটু করে কিন্তু পড়তে থাক, না হলে কিন্তু পরে সমস্যা হবে, মানে ইয়ে করতে প্রবলেম হবে, তখন কিন্তু কিছু খুঁজে পাবি না প্রবলেম হবে। একটু একটু করে দেখতে থাক। খুব সম্ভবত তোরা এবারে নোটিশ ফোটিস পেয়ে যাবি এক্সপেক্টেড, যে বিয়ে কবে হবে না হবে এটা বোধহয় সম্ভবত নোটিশ পেয়ে যাবি। ঠিক আছে, ওকে। আচ্ছা, আর একটা হচ্ছে যে এদের যারা রেগুলার ক্লাস করছে না তাদের একবার জানাস, আমি বারবার করে বলছি, যদি তাদের মনে হয় যে তারা এরকম ভাবে পড়বে তাহলে একবার জিজ্ঞেস করে নিস। বিশেষ করে অঙ্কিতাকেই বলছি, কারণ এত মিস করলে মুশকিল আছে। তাতে যদি ওর মনে হয় যে না ও পড়তে চাইছে না, তাহলে ও না পড়লেও না পড়তে পারে, সেটা আমার কিছু বলার নেই। বাট এরকম ভাবে কেন আমি জানি না এরকম ক্লাস মিস করে যাচ্ছে। ঠিক আছে, ওকে, আমি এটা ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ স্যার, ছবি তুলে দিন।